পাঞ্জাব রাজস্থান দুজনেই হারলো। ভাগ্য কিন্তু কেকেআরের ফরেই কথা বলছে, কেকেআর প্লে অফে যাবে। পাঞ্জাবকে কেউ কিছু মনে করছে না, যে পাচ্ছে সেই পেলে দিয়ে চলে যাচ্ছে। পাঞ্জাবের শুরুটা যতটা বিগ ফর্মে হয়েছিল, শেষটা ততটাই ডাউনফলে হচ্ছে। বিশাল ডাউনফল। এটা নিয়ে তারা তাদের লাস্ট 6টা ম্যাচ হারলো, হারের ডবল হ্যাটট্রিক করলো। পাঞ্জাবের ডায়লগ পাঞ্জাবের ভারী পড়ে গেছে। পাঞ্জাব বলেছিল না কেকেআরকে 1 পয়েন্ট দান করেছে, এখন ভাবছে কেন ওই 1 পয়েন্টটা দান করলাম, ওই 1 পয়েন্টটা থাকতো যদি। এখন পাঞ্জাবের গাড়ি আর কেকেআরের গাড়ি সমান হয়ে গেছে। পাঞ্জাব যদি তাদের বাকি একটা ম্যাচ জেতে তাহলে 15 পয়েন্টে গিয়ে পৌঁছাবে, আর কলকাতা যদি তাদের বাকি দুটো ম্যাচ জেতে তাহলে কলকাতাও 15 পয়েন্টে গিয়ে পৌঁছাবে। তো দুজনের মধ্যে আর বেশি পার্থক্য নেই। তবে পাঞ্জাবের কোয়ালিফাই করার রাস্তাটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে গেল। রাজস্থানও ম্যাচটা হেরে গেল, তবে রাজস্থানের কাছে সুযোগ আছে। তারা তাদের বাকি দুটো ম্যাচ জিতলে তারা 16 পয়েন্টে গিয়ে পৌঁছাবে, সে জায়গায় রাজস্থান হয়তো কোয়ালিফাই করে যেতে পারবে। তবে সিএসকে যদি তাদের বাকি ম্যাচ জেতে তাহলে সিএসকেও কিন্তু 16 পয়েন্টে গিয়ে পৌঁছাবে, সিএসকেও কোয়ালিফাই করে যেতে পারে। আর যদি সিএসকে আর রাজস্থান একটা করে ম্যাচ হারে তাহলে কনফার্ম কেকেআর কোয়ালিফাই করে যাবে। শুধু নেট রানটা বেশি রাখতে হবে পাঞ্জাবের থেকে। আর হ্যাঁ, দুটো ম্যাচ অবশ্যই জিততে হবে। কে হারছে কে জিতছে কোনো দিকে না তাকিয়ে নিজেদের হাতে যেটা আছে পরস্পর দুটো ম্যাচ জেতা আর টার্গেট রাখা একটু বেশি মার্জিনে জয়ের। তারপরে কোয়ালিফাই করা না করাটা ভাগ্যের উপরে। তবে এখান থেকে যদি কেকেআর কোয়ালিফাই নাও করতে পারে তাতেও কষ্ট হবে না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই টিমটাকে যতটা ডিসঅ্যাপয়েন্টিং করা হয়েছিল, যতটা তুচ্ছাই করা হয়েছিল, এই টিমটা সেটাকে ভুল প্রমাণ করেছে এবং কিছু ছোট ছোট মুভমেন্ট দিয়েছে ফ্যানদেরকে, যেটা ফ্যানদের জন্য অনেক। এই টিমটার প্রতি এতটাও আশা ছিল না। যেমন ছোট ছোট ভালো মুভমেন্টগুলো হচ্ছে জিটির বিপক্ষে ক্যামেরন গ্রিনের কামব্যাক এবং কেকেআর এর কামব্যাক, রিঙ্কু সিং আর আনুকুল রয়ের ম্যাচ ফিনিশ, আঙ্কিত রঘুবংশীর ধারাবাহিকতা, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর জুটি, ফিন অ্যালেনের কামব্যাক সেঞ্চুরি এবং লাস্ট ম্যাচে ফিন অ্যালেনের আউটস্ট্যান্ডিং ব্যাটিং 93 রান এবং কার্তিক ত্যাগের ইমপ্রেস করা বোলিং। 100তম ম্যাচে এসেও এতগুলো রেকর্ড করা, সর্বোচ্চ 22টা 6 জিটির এগেন্স্টে সর্বোচ্চ স্কোর, আর সর্বোপরি 4টে ম্যাচ পরস্পর জয়। তো এইরকম বিভিন্ন ছোট ছোট মুভমেন্ট কেকেআর কিন্তু উপহার দিয়েছে। এখান থেকে কেকেআর যদি প্লে অফে কোয়ালিফাই নাও করতে পারে তাও যথেষ্ট, কিন্তু তারপরেও চাই যেন কেকেআর কোয়ালিফাই করুক। তবে কেকেআরের কাছে কিন্তু সুযোগ আছে, এই লাস্ট দুটো ম্যাচে কেকেআর কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারে পরের সিজনের জন্য। হয়তো এখান থেকে কেকেআরের কিছু পজিটিভ দিক বেরিয়ে আসতে পারে পরের সিজনের জন্য। সর্বপ্রথম রাহানেকে বাদ দিতে হবে, রাহানেকে বাদ দিয়ে একাদশ করতে হবে। রাহানে যদি ক্যাপ্টেন না হতো হয়তো এতদিন বাদই পড়ে যেত। তাই ভবিষ্যতের ক্যাপ্টেন কেকেআর ম্যানেজমেন্ট যাকে করতে চায় তাকে দিয়ে এই দুটো ম্যাচে ক্যাপ্টেনশিপ করাতে পারে। আর এই দুটো ম্যাচে ক্যাপ্টেনশিপ করার পরে তারপরের সিজনেও যদি রাহানেকে ট্রাস্ট করে ম্যানেজমেন্ট, তাহলে বোকামো ছাড়া আর কিছু নয়। অলরেডি অনেক বোকামো করে ফেলেছে এই ম্যানেজমেন্ট, তার ফল কিন্তু এখনো পাচ্ছে। পার্সোনালি ফিনালে না রঘুবংশীকে দিয়ে ওপেনিং এই জুটি কেমন করে হয়তো ভবিষ্যতের একটা দিক হতে পারে, কারণ রাহানে আর রঘুবংশী এই দুজনের একসঙ্গে টিমে জায়গা হবে না। দুজনে একসঙ্গে খেলা মানে পিওর টেস্ট, টি-20 আর হবে না। তো ফিনালে না রঘুবংশী একটা ভালো কম্বিনেশন হতে পারে। ক্যামেরন গ্রিনকে একটু প্রমোশন করে 3 নম্বর পজিশনে খেলানো যেতে পারে। 4 নম্বরে এই দুটো ম্যাচের জন্য অন্ততপক্ষে তেজস্বীকে ট্রাস্ট করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। এই প্লেয়ারটাকে নিয়ে যতটা হাইপ হচ্ছে, গ্রাউন্ডে ততটা ভালো পারফরমেন্স করতে পারবে কি জানি না, কিন্তু সুযোগ না দেওয়াটা একটা অপরাধ। সে ডিজার্ভ করে একটা সুযোগ। ক্যাপ্টেনশিপ রিঙ্কু সিংকে দিয়ে দেখতে পারে এই দুটো ম্যাচে কেমন করে। আর যদি রিঙ্কু সিংকে না দিতে চাই তাহলে বরুণ চক্রবর্তী একটা ভালো অপশন হবে। আর বরুণ চক্রবর্তীকেও যদি না দিতে চাই তাহলে মানিশ পান্ডে 2008 থেকে আইপিএল খেলছে, আইপিএল এর অলিগলি সমস্ত কিছু জানে, ক্যাপ্টেন হিসেবে কেমন করে দেখতে পারে দুটো ম্যাচে। যেমন করে হোক যে কোনো প্লেয়ারকে দিয়ে হোক রাহানেকে ক্যাপ্টেনশিপ থেকে সরাতে হবে। ফিন অ্যালেন আর রাহানে দুজনের একসঙ্গে ওপেনিং হবে না, অ্যালেনের উপরে চাপটা বেশি হবে। তো অপোনেন্টকেও সেই চাপটা নিতে হবে, একটা খারাপ দিন যেতেই পারে। তো এবারে যদি পাতিনানা চোটের কথা বলি তাহলে গুরুতর, তাকে হয়তো এই পুরো সিজনে আর দেখা যাবে না। তো প্লেইং ইলেভেনে কোনো এক্সট্রা চেঞ্জ হবে না, যেহেতু ম্যাচটা জিতেছে উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবে না, সেমই থাকবে। তবে পার্সোনালি আমার মতে এই প্লেইং ইলেভেনটা কেকেআরের জন্য বেস্ট। এই প্লেইং ইলেভেনটাকে কেকেআর ম্যানেজমেন্ট বিশ্বাস করতে পারে, এই একাদশ কেমন করে সেটা দেখতে পারে, হয়তো এটা ম্যাচ উইনারও হতে পারে। তো ওপেনিংয়ে ফিনালে রান আঙ্কিশ রঘুবংশী, ফার্স্ট ডাউনে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে তেজস্বী ধাইয়া, 5 নম্বরে ক্যাপ্টেন রিঙ্কু সিং, 6 নম্বরে মানিশ পান্ডে, 7 নম্বরে আনিকুল রয়, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে সৌরভ দুবে আর 11 নম্বরে কার্তিক ত্যাগী। আর ইম্প্যাক্ট হিসাবে বৈভব আরোরা বা রহমান পাওয়াল। তো একটা সলিড একাদশ কিন্তু কেকেআর এর জন্য। এবারে যদি পাঞ্জাব আর আরসিবির ম্যাচের কথা বলি তাহলে আরসিবি 222 রানের টার্গেট দেয় 4 উইকেট হারিয়ে। পাঞ্জাব চেস করতে এসে 199 রানই সংগ্রহ করতে পারে এবং এই ম্যাচটা পাঞ্জাব 23 রানের ব্যবধানে আরসিবির কাছে পরাজয় হয়। আর অন্যদিকে রাজস্থান প্রথমে ব্যাট করতে এসে 193 রানের একটা টার্গেট দেয় 8 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। জবাবে দিল্লি ব্যাট করতে এসে 19 ওভার 2 বল ব্যাট করে 197 রান সংগ্রহ করে মাত্র 5 উইকেট হারিয়ে, এবং দিল্লি 5 উইকেট দ্বারা এই ম্যাচটা জিতে নেয়। তো দিল্লি আর আরসিবি ম্যাচটা জেতায় কেকেআরের কিছুটা উপকার হয়েছে, কিছুটা না অনেকটাই উপকার হয়েছে। এখন শুধু কেকেআরের বাকি দুটো ম্যাচ জেতার অপেক্ষায়, তারপরে কি হয় সেটা একটা দেখার বিষয় থাকবে। শেষ পর্যন্ত কেকেআর কোয়ালিফাই করতে পারে কিনা। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।